আজ আমরা জানব এমন এক দল অসম সাহসী গেরিলা যোদ্ধার কথা যারা শত্রুপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল তাদেরই ক্ষমতার কেন্দ্রে খোদ ঢাকা শহরে। চলুন শুরু করা যাক সেই গল্প। শুরুতেই এই যে কথাটা শুনলেন, এটাই কিন্তু পুরো গল্পের মূল সুরটা ঠিক করে দেয়। কি সাংঘাতিক আত্মত্যাগ আর সাহস, তাই না? শাফি ইমাম, রুমি, এই তরুণের আদর্শটাই ছিল ঠিক এরকম। কিন্তু কারা ছিলেন এই যোদ্ধারা? কোনো পেশাদার সৈন্য? একদমই না। তো কি করতেন তারা যোদ্ধা হওয়ার আগে? তাদের সেই সাধারণ জীবন আর যে অসাধারণ পরিস্থিতির মধ্যে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, এই দুটো মিলিয়েই তাদের গল্পটা আরও অবিশ্বাস্য হয়ে ওঠে। ৭১-এর ঢাকা শহর আজকের মতো এমন ব্যস্ত কোলাহলপূর্ণ কিন্তু ছিল না। তখন এটা ছিল একটা ভুতুড়ে নগরী। মানে পাক আর্মি আর তাদের দালালদের ভয়ে পুরো শহর যেন জমে গিয়েছিল। রাস্তায় রাস্তায় চলত শুধু আতঙ্ক আর কবরের মতো নিস্তব্ধতা। আর ঠিক এই ভয় আর দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই কিন্তু রুখে দাঁড়িয়েছিল এক দল তরুণ। কারা তারা? শুনলে অবাক হতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নতুন পাশ করা ইঞ্জিনিয়ার, এমনকি ক্রিকেটার, গায়ক, শিল্পীরাও। ভাবুন একবার, এরা কেউই পেশাদার সৈনিক না। সবাই ভালো ঘরের ছেলে, সামনে সুন্দর একটা ভবিষ্যৎ, কিন্তু দেশের জন্য সবকিছু বাজি রেখে হাতে তুলে নিয়েছিল অস্ত্র। তো প্রশ্নটা হচ্ছে, এই সাধারণ তরুণেরা কিভাবে এমন ভয়ঙ্কর একটা গেরিলা বাহিনী হয়ে উঠল? কি ছিল তাদের আসল উদ্দেশ্য? ব্যাপারটা হলো, ২ নম্বর সেক্টরের কমান্ডার মেজর খালেদ মোশাররফ একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারছিলেন। শুধু সীমান্তে যুদ্ধ করে খুব বেশি লাভ হবে না। আসল কাজটা হবে যদি শত্রুর একেবারে হার্টে, মানে ঢাকা শহরের ভেতরেই আতঙ্ক ছড়ানো যায়। আর এই ভাবনা থেকেই জন্ম হলো একটা স্পেশাল বাহিনীর। আর তাদের নামটাও কিন্তু দারুণ ছিল, ক্র্যাক প্লাটুন। নামটা দিয়েছিলেন মেজর খালেদ মোশাররফ নিজেই, কারণ ক্র্যাক মানেই হলো সেরা, সবচেয়ে দক্ষ। তিনি জানতেন এই ছেলেরাই সেই সেরা যোদ্ধা যাদেরকে সবচেয়ে কঠিন মিশনগুলো দেয়া সম্ভব। তাদের লড়াইয়ের স্টাইলটাও ছিল একদম অন্যরকম, যাকে বলে হিট অ্যান্ড রান। মানে হঠাৎ করে আর্মির কনভয় বা পাওয়ার স্টেশনের মতো জায়গায় ঝটিকা আক্রমণ করা, আর তারপর চোখের পলকে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া। এই কাজে তারা ছিল একেবারে যাকে বলে মাস্টার। কিন্তু এই মাস্টার হয়ে ওঠাটা সহজ ছিল না। ট্রেনিংটা হয়েছিল ভারতের মেলাঘরে। সে এক সাংঘাতিক জায়গা, কাদা, মশা, সাপের আস্তানা। ওই ভয়ঙ্কর পরিবেশেই ক্যাপ্টেন এটিএম হায়দার এই সাধারণ ছাত্রদের গড়ে তুলেছিলেন দুর্ধর্ষ সব কমান্ডো হিসেবে। তো চলুন এবার তাদের কয়েকটা অবিশ্বাস্য অপারেশনের কথা শোনা যাক। বিশেষ করে দুটো অভিযানের কথা বলবো, যা শুনলে বোঝা যাবে তাদের সাহস আর স্কিল ঠিক কোন পর্যায়ে ছিল। দেখুন, তখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী ছিল জানেন? পাকিস্তান সরকার তখন গোটা বিশ্বকে বলছিল যে পূর্ব পাকিস্তানে কিচ্ছু হচ্ছে না, অল ইজ নর্মাল। এই যে একটা নির্লজ্জ মিথ্যাচার, এটাকে ভেঙে দেওয়াটাই ছিল ক্র্যাক প্লাটুনের অন্যতম প্রধান একটা লক্ষ্য। আর সেজন্যই তাদের প্রথম বড় টার্গেট ছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কেন? কারণটা ছিল পুরোপুরি আন্তর্জাতিক। ওখানে তখন বিদেশি সাংবাদিক, বিশ্ব ব্যাংকের ডেলিগেশন, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ঢাকা শান্ত নয়, এখানে যুদ্ধ চলছে। রুমি আর তার টিমের প্ল্যানটা ছিল খুবই সিম্পল, কিন্তু অসম্ভব এফেক্টিভ। তারা একটা গাড়ি নিয়ে হোটেলের সামনে দিয়ে যেতে যেতেই কয়েকটা গ্রেনেড চার্জ করে। প্রচণ্ড বিস্ফোরণে হোটেলের কাঁচ ভেঙে চুরমার, আর পুরো এলাকা কেঁপে ওঠে। মেসেজটা ছিল লাউড অ্যান্ড ক্লিয়ার। আর এর ফলাফল এক কথায় অসাধারণ। বিশ্ব ব্যাংকের লোকজন ভয়ে শেষ। পাকিস্তান সরকার যে লোনটা পাওয়ার আশা করছিল সেটাও আটকে গেল। আর সবচেয়ে বড় কথা, সারা বিশ্ব জেনে গেল যে বাংলাদেশে মুক্তি সংগ্রাম চলছে। এটা ছিল একটা বিশাল মনস্তাত্ত্বিক জয়। আরেকটা দুঃসাহসী অপারেশনের কথা না বললেই নয়, ফার্মগেট চেকপোস্টে হামলা। ভাবুন একবার, ভর দুপুরে ঢাকার সবচেয়ে ব্যস্ত একটা জায়গায় পাকিস্তানি আর্মির চেকপোস্টে অ্যাট্যাক। এই হামলাটা পাক সেনাদের মনে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। আর মজার ব্যাপার হলো, এই টিমে আমাদের পপ গুরু আজম খানও ছিলেন। কিন্তু সব গল্পেরই একটা বাঁক থাকে।
এই বীরত্বের গল্পের সুরটাও এবার একটু পাল্টে যাবে, কারণ চলে এলো সেই মর্মান্তিক অগস্ট মাস। এই মাসটাই ছিল ক্র্যাক প্লাটুনের জন্য একটা ট্র্যাজেডি। এই সময় তাদের বেশিরভাগ মূল সদস্য ধরা পড়ে যান আর জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। শেষের শুরুটা হয়েছিল অগাস্টের ২৯ আর ৩০ তারিখে। পাক আর্মি আর তাদের দেশীয় দালাল মানে রাজাকার আলবদররা তখন মরিয়া হয়ে খুঁজছে এই গেরিলাদের। আর ২৯ অগাস্টের রাতে শহর জুড়ে চালানো এক বিশাল অভিযানে তারা সফলও হয়। ধরা পড়ে যান অনেকেই। আর যারা ধরা পড়লেন তারা ছিলেন এই প্লাটুনের এক একজন নক্ষত্র: শাফি ইমাম রুমি, তুখোর ক্রিকেটার জুয়েল, বদিউজ্জামান আজাদ, এমনকি আমাদের কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদকেও ধরে নিয়ে যাওয়া হয়। তার অপরাধ, তিনি নিজের বাড়িতে মুক্তিযোদ্ধাদের অস্ত্র লুকিয়ে রাখতেন। শুনুন রুমির কথাটা। যখন তার পরিবার তাকে বাঁচানোর জন্য ক্ষমা চাওয়ার কথা ভাবছিল, রুমি তখন কি বলেছিলেন? সেই যে শুরুতে শুনেছিলাম আমরা, আমি ক্ষমা চাইব না। দেশের জন্য জীবন দিতে তার কোনো দ্বিধা ছিল না। এই এক কথাতেই বোঝা যায় তার আত্মত্যাগটা কতটা বিশাল ছিল। আর একজন যোদ্ধা আজাদ, তার শেষ কথাটা ছিল আরও বেশি হৃদয়বিদারক। কারাগারে যখন তার মা দেখা করতে যান, আজাদ শুধু বলতে পেরেছিলেন, মা, ওরা খুব মারে, আমাকে ভাত খাইতে দেয় না। এই সামান্য কটা কথা, ভাবুন কি অমানসিক অত্যাচার চলেছিল তাদের উপর। আজাদ আর ফেরেননি, কিন্তু তার মা ছেলের ওই শেষ কথাটা ভুলতে পারেননি। ছেলে তার ভাত খেতে চেয়েও পায়নি। তাই সেই মা তার বাকি জীবনে প্রতিজ্ঞা করে আর কোনোদিন ভাত মুখে তোলেননি। এই একটা ঘটনা থেকেই বোঝা যায় তাদের আত্মত্যাগের মানবিক গভীরতা ঠিক কোথায় ছিল। আসলে ক্র্যাক প্লাটুনের এই অভিযানগুলো কিন্তু শুধু কয়েকটা মিলিটারি অপারেশন ছিল না, এর প্রভাব ছিল আরও অনেক অনেক গভীর। চলুন শেষ পর্যায়ে এসে আমরা বোঝার চেষ্টা করি তাদের সেই আত্মত্যাগ আজ আমাদের জন্য কি রেখে গেছে। দেখুন, তাদের আসল জয়টা কিন্তু ছিল মনস্তাত্ত্বিক। হ্যাঁ, তারা শত্রুর অনেক ক্ষতি করেছে, কিন্তু তার চেয়েও বড় কাজ যেটা করেছে সেটা হলো শত্রুর মনোবল ভেঙে দিয়েছে। তারা এটা প্রমাণ করে ছেড়েছিল যে বাঙালির মুক্তির স্পৃহাকে বন্দুক দিয়ে দমন করা সম্ভব না। এই বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় জয়। আজ আমরা যে স্বাধীন দেশে নিঃশ্বাস নিচ্ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, চায়ের দোকানে বসে তর্ক করছি, এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে রুমি, আজাদ, জুয়েলের মতো সেই সব তরুণদের আত্মত্যাগ। তাদের সেই গল্প আসলে কোনোদিন ভোলার নয়। এই শহরের প্রতিটি ইট, এই দেশের মাটি তাদের ২০ সন্তানদের ঋণের কথা চিরদিন মনে রাখবে।